হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আবারও ফিরে এসেছি নতুন ড্রামা নিয়ে। আজকের ড্রামায় আমরা এমন একটি কাপলের লাভ স্টোরি দেখব যাদের প্রথম দেখায় একে অপরের প্রতি ভালোবাসা নয়, বরং প্রবল ঘৃণা তৈরি হবে। তারা একে অপরকে ছোট দেখানোর কোনো সুযোগই হাতছাড়া করবে না, কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে তাদের বাধ্য হয়ে একে অপরকে বিয়ে করতে হয়। তাহলে আমাদের গল্পের শুরুটা কোথা থেকে হয়েছিল সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা হুয়ানকে দেখি, যে একজন নামকরা অ্যাক্ট্রেস, কিন্তু ও এতটাই অহংকারী ছিল যে ছোটখাটো কোনো রোলই করতে চায় না। এমনকি শুটিংয়ের মাঝখান থেকেও পালিয়ে যায়, কারণ ও পশু পাখিকে প্রচণ্ড ভয় পায়। একবার তো ও নিজের শুটিং সেট ছেড়ে নিজের ভ্যানে গিয়ে বসে পড়ে। সেখানে সিন নামের একজন স্ক্রিপ্ট রাইটার আসে এবং ওকে ওনার মুভিতে অ্যাক্টিং করতে বলে, কিন্তু হুয়ান তার প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং স্ক্রিপ্ট ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। হুয়ানের চলে যাওয়ার পর সিন সেখানে গ্রামের একটা ছেলে জ্যাংকে দেখতে পায়। জ্যাংই হচ্ছে আমাদের এই ড্রামার নায়ক। সিন ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে কন্ট্রাক্ট তৈরি করতে বলে, কারণ উনি ওনার ছবির হিরো পেয়ে গিয়েছিলেন। এরপর সিন জ্যাংয়ের সঙ্গে ওর বাড়িতে যায় এবং ওর মাকে বোঝায় ও যদি এই সিনেমায় কাজ করে তাহলে অনেক বড় সুপারস্টার হয়ে যাবে। জ্যাং ওর মাকে প্রতিজ্ঞা করে বলে ও শহরে গিয়ে অনেক পরিশ্রম করবে এবং নিজের পায়ে দাঁড়াবে, তখন আর ওদের গরু বিক্রি করতে হবে না। এইটা শুনে জ্যাংয়ের মা বাবা প্রচন্ড খুশি হয়ে যায়। সিন তখন ওর মাকে কিছু টাকা এবং ওর কার্ড দেয় যাতে জ্যাংয়ের পরিবারের বিশ্বাস হয়ে যায়। এরপর জ্যাং সিনের সঙ্গে শহরে চলে আসে। সেখানে সিনের সমস্ত মনোযোগ জ্যাংয়ের ওপর ছিল। ও প্রচন্ড হ্যান্ডসাম হওয়ায় বাকি অ্যাক্টররা ওকে খুব একটা পছন্দ করতো না এবং হিংসা করত। এদিকে হুয়ানের অ্যাসিস্ট্যান্ট নান ওকে একটা মুভির মেন লিডের অডিশনে যেতে বলে। হুয়ান প্রথমে যেতে চাইছিল না, কিন্তু নান ওকে বোঝালে রাজি হয়ে যায়। পরের দিন হুয়ান একটি শপে ড্রিঙ্ক করার জন্য যায়, যেখানে জ্যাং ডিনার করছিল। হুয়ান সেখানে ডাম্পলিং অর্ডার করে, কিন্তু ও জানতে পারে ডাম্পলিং শেষ হয়ে গিয়েছে। তখন জ্যাং ওকে নিজের ডাম্পলিং দিতে চায়, কিন্তু হুয়ান সেটা নিতে মানা করে দেয়। এরপর হুয়ান প্রচন্ড ড্রাঙ্ক হয়ে যায়। তখন জ্যাং ওকে বাড়িতে পৌঁছে দিতে যায়। বেচারা শহরে প্রথমবার আসাতেই ঝামেলার মধ্যে পড়ে যায়। পরের দিন জ্যাং সকলের সামনে অ্যাক্টিং এর অডিশন দেয়, কিন্তু হুয়ানের ওর অভিনয় একদমই পছন্দ হয় না। তখন জ্যাং বলে, তোমারও অ্যাক্টিং খুব একটা ভালো নয়, তুমি এখানে শুধুমাত্র টাকার জন্য এসেছো। এইটা শুনে হুয়ান প্রচন্ড রেগে গিয়ে জ্যাংকে ধাক্কা মারে, যার ফলে ওর সোয়েটার ছিঁড়ে যায়। কিন্তু হুয়ান ক্ষমা চাওয়ার বদলে উল্টে ওর মুখে টাকা ছুঁড়ে বলে, আমি এখানে শুধুমাত্র আমার যোগ্যতায় দাঁড়িয়ে আছি। এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর জ্যাং সিনকে গিয়ে ওর আসল অ্যাক্টিং দেখায় এবং প্রতিজ্ঞা করে একদিন ও অনেক বড় সুপারস্টার হয়েই ছাড়বে। এরপরও কঠোর পরিশ্রম করে এবং কয়েক বছরের মধ্যেই সত্যি সত্যি সুপারস্টার হয়ে যায়। এরপরও একটা বড় ফিল্ম ফেস্টিভ্যালে যায়, যেখানে রিপোর্টাররা জ্যাংয়ের ইন্টারভিউ নিচ্ছিল। হুয়ানও সেখানে আসে এবং ক্যাটওয়াকে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে ওর ড্রেস ছিঁড়ে যায়। তখন ও সাহায্যের জন্য জ্যাংয়ের দিকে তাকায়, কিন্তু জ্যাং ওকে শুধুমাত্র হাই বলে চলে যায়। ঠিক তখনই ইয়ং নামের একজন এসে ওকে সাহায্য করে। পরের সিনে জ্যাং ওর প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়, যার এখন বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু জ্যাংকে দেখেই ওর প্রাক্তন প্রেমিকা ওকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে চই নামের একজন রিপোর্টার ওদের একসঙ্গে ছবি তুলে নেয়। অন্যদিকে আমরা হুয়ানকে দেখি ওর বাবার সঙ্গে ছিল। উনি হচ্ছেন অনেক বড় কোম্পানির সিইও। হুয়ান ওনার কোম্পানির পজিশন চাইছিল, এজন্য উনি শর্ত দেন যদি সে বিয়ে করে তবেই কোম্পানি পাবে। এতে হুয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়, এবার ও কি করবে। পরের দিন হুয়ান একটি সিনেমায় কাজ করতে মানা করে দেয়, কেননা জ্যাং সেখানে নায়কের চরিত্রে অভিনয় করছিল। তবে পরে দেখা যায় দুজনেই একটি রোমান্টিক সিনে শুটিং করছিল। শুটিংয়ের সময় জ্যাং হঠাৎ করে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, কিন্তু এটা শুধুমাত্র হুয়ানের কল্পনা ছিল। পরে হুয়ান জ্যাংয়ের সঙ্গে কথা বলতে যায়। জ্যাং মুচকি হেসে বলে, আমি তো তোমাকে বলেইছিলাম একদিন অনেক বড় সুপারস্টার হয়ে দেখিয়ে দেব। ও হুয়ানের সামনে কিছু টাকা ছুড়ে দিয়ে বলে, ওই সোয়েটারটা আমার মা বানিয়েছিল, এর দাম তুমি কেন, কেউই কখনো দিতে পারবে না। এত অপমান শুনে হুয়ানের চোখে জল চলে আসে এবং ওখান থেকে চলে যায়, যেটা দেখে জ্যাংয়েরও খারাপ লাগে। এরপর জ্যাং ওর বাবাকে ফোন করে, যার কাছে এখন অনেকগুলো গরু ছিল এবং উনি নিজের ছেলের সাফল্যে প্রচন্ড খুশি। ওর মাও এখন অনেক সেজেগুজে এবং স্টাইলিশ জামা কাপড় পরে পুরো এলাকাতে ঘুরে বেড়ায়। পরের সিনে আমরা জ্যাংকে একটা প্রেস কনফারেন্সে দেখি, যেখানে চই সকলের সামনে সেই ছবিটা দেখায়, কিন্তু ছবিতে শুধুমাত্র মেয়েটার হাত দেখা যাচ্ছিল। এইটা দেখে সকলে জ্যাংকে প্রশ্ন করে ও কার সঙ্গে ডেট করছে। ধীরে ধীরে এই খবরটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। রিপোর্টাররা জ্যাংকে বারবার ফোন করতে শুরু করে,
এদিকে জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ফোন রিসিভ করতে করতে প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং ও জ্যাংকে জিজ্ঞাসা করে ওই মেয়েটা আসলে কে ছিল। জ্যাং ওকে বলে সে শুধুমাত্র আমার বন্ধু, তাছাড়া আর কিছুই নয়। অন্যদিকে নান হুয়ানের কাছে এসে জানতে চায় ও কি জ্যাংয়ের সঙ্গে ডেট করছে। হুয়ান সরাসরি সেটা অস্বীকার করে, কিন্তু নান ওকে ছবিটা দেখিয়ে বলে এই মেয়েটির হাতে যে ঘড়িটা রয়েছে সেটা সারা পৃথিবীতে মাত্র দুটো বানানো হয়েছে, একটি তোমার কাছে রয়েছে আর একটি র্যানের কাছে। র্যান তো বিবাহিত এবং জ্যাংয়ের সঙ্গে ডেট করার কোনো প্রশ্নই আসে না। এটা শুনে হুয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এরপর জ্যাং যখন জানতে পারে হুয়ানের কাছেও সেম ঘড়ি রয়েছে, তখন ও হুয়ানের কাছে সাহায্য চায় এবং ওকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করো, কেননা আমি আমার একজন বন্ধুকে প্রোটেক্ট করতে চাই। কিন্তু হুয়ান সরাসরি ওকে সাহায্য করতে মানা করে দিয়ে চলে যায়, কেননা ও নিজের অপমানের বদলা নেবে। অন্যদিকে হুয়ানের বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার মধ্যে উনি আর ওনার দ্বিতীয় স্ত্রী কোমায় চলে যায়। এটা দেখে হুয়ান প্রচন্ড ভেঙে পড়ে। হসপিটাল থেকে বেরোলে একটা বাচ্চা ছেলে যার নাম শাও, সে হুয়ানের কাছে এসে দিদি বলে ডাকতে থাকে। হুয়ানের প্রচন্ড রেগে গিয়ে বলে তোমাকে কে বলেছে আমি তোমার দিদি? তখনই ওর বাবার অ্যাসিস্ট্যান্ট পার্ক এসে বলে তোমার বাবা সর্বদাই চেয়েছিল ভবিষ্যতে কোম্পানি তোমার হাতে থাকুক, তবে এর জন্য তোমাকে বিয়ে করতে হবে এবং সেই বিয়ে অন্তত 3 বছর টিকিয়ে রাখতে হবে। যদি এরকমটা না হয় তাহলে সমস্ত সম্পত্তি তোমার সৎ ভাই শাওয়ের হয়ে যাবে। পরে শাওয়ের যদি কিছু হয় তখন সমস্ত সম্পত্তি তোমার কাকার হাতে চলে যাবে। এসব কিছু শোনার পর হুয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়, আর অন্যদিকে আঙ্কেল এই সব কিছু জেনে প্রচন্ড খুশি হয়, কেননা এসব কিছু উনি করিয়েছিল। অন্যদিকে র্যানের হাজবেন্ড র্যানের ওপর সন্দেহ করে বলে তোমার সঙ্গে চ্যাংয়ের সম্পর্ক নেই তো, কেননা ওই রকম ঘড়ি তোমারও রয়েছে। র্যান প্রচন্ড ভয় পেয়ে সবকিছু চ্যাংকে গিয়ে বলে। এরপর চ্যাং সিদ্ধান্ত নেয় সবাইকে জানিয়ে দেবে ছবির মেয়েটা আসলে কে। ও একটা প্রেস কনফারেন্সে বলে ছবির মেয়েটা আর কেউ নয়, সেটা হুয়ান ছিল এবং আমি হুয়ানকে ডেট করছি। এটা শুনে হুয়ান প্রচন্ড শকড হয়ে যায় এবং ওর অ্যাসিস্ট্যান্ট নানকে ফোন করে একটা প্রেস কনফারেন্স ডাকতে বলে। এবারও মিডিয়াকে সমস্ত সত্যিটা বলে দেবে, কিন্তু নান ওকে বুঝিয়ে বলে তোমার বাবার অবস্থাটাও ভাবা দরকার। হুয়ান বুঝতে পারে ধীরে ধীরে ওর বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন ওর হাতে আর কোনো উপায় নেই। এজন্য শেষমেশ চ্যাংয়ের সঙ্গে চুক্তির বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ও গিয়ে চ্যাংকে সমস্ত কথা জানায় যে ও কেন চুক্তির বিয়ে করতে চাইছে। সমস্ত কথা শুনে চ্যাং চুক্তির বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ওরা ওদের ডেটিং এর নিউজটা রিপোর্টারদেরকে জানায়, যেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। কিন্তু এই নিউজটা দেখে র্যান প্রচন্ড রেগে যায়, কেননা অতীতে র্যান চ্যাংকে এজন্য বিয়ে করেনি কারণ সে প্রচন্ড গরিব ছিল। এজন্য ওর বাবা ওকে একটা বড়লোক সিইওর সঙ্গে বিয়ে দিয়ে দেন। কিন্তু গল্পের টুইস্ট তখনই আসে যখন আমরা জানতে পারি র্যান এখনও চ্যাংকে প্রচন্ড ভালোবাসে। অন্যদিকে ইয়ং চইকে এই খবরটা নিয়ে খোঁচা দিয়ে বলে তোমার জন্য ওরা দুজন তো একে অপরের সঙ্গে ডেট করছে। এরপর প্রি ওয়েডিং শ্যুটের পর চ্যাং আর হুয়ানের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ওদের একটা প্রেস কনফারেন্স হয়, যেখানে চ্যাং সবাইকে ওদের হানিমুনের ছবি দেখায়। সকলে ওদেরকে কিস করতে বলে, কেননা ওরা বিয়েতে কিস করেনি। এরপর ফাইনালি ওরা সমস্ত জড়তা কাটিয়ে সকলের সামনে কিস করে। ওরা বাড়িতে আসলে হুয়ান চ্যাংকে ম্যারেজ কন্ট্রাক্টের পেপার দেয়। পরের দিন সমস্ত রিপোর্টাররা হুয়ান আর চ্যাংকে দেখার জন্য এয়ারপোর্টে হাজির হয়, কেননা ওরা দুজনে হানিমুনে যাচ্ছিল। কিন্তু গাড়ি থেকে নান আর চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট হুয়ান আর চ্যাং সেজে বের হয়। অন্যদিকে চ্যাং হুয়ানকে ওর বাবার বাড়িতে নিয়ে যায়। ওখানে চ্যাংয়ের বাবা মা হুয়ানকে দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু হুয়ানের মুখে কোনো হাসি থাকে না, কেননা এটা ছিল গ্রাম এবং চারিদিকে পশু পাখিতে ভরা, যেটা ওর একদমই পছন্দ নয়। রাতে খাওয়ার পর দুজনে রুমে যায়। হুয়ান চ্যাংকে বাথরুম কোথায় জিজ্ঞাসা করে। চ্যাং সুযোগ বুঝে ওকে বোকা বানিয়ে বলে বাথরুম খারাপ, তাই তুমি মুখ ধুতে গার্ডেনে যাও। চ্যাং ওকে গার্ডেনে পাঠিয়ে দিয়ে নিজে মস্তিতে বাথরুমে স্নান করতে থাকে। বেচারি গার্ডেনে গিয়ে মুখ ধুতে প্রচন্ড অসুবিধা হয়। পরের দিন শুরু হয়ে যায় ওদের গ্রামের জার্নি। হুয়ান ভুল করে গোবরে পা দিয়ে দেয় এবং নাক ছিটকে বলে কি নোংরা বাজে গন্ধ বেরোচ্ছে। ওখানে চ্যাং ঈশ্বর বাবাকে বলে তুমি চলে যাও, বাকি কাজটা আমরা দুজনে করে নেব। হুয়ান বলে আমরা দুজনে মানে আমি এখানে কোনো কাজ করতে পারবো না। তখনই ও পা স্লিপ খেয়ে গোবরের মধ্যে পড়ে যায়, যেটা দেখে চ্যাং প্রচন্ড হাসতে থাকে। এরপর হুয়ান ওর শাশুড়ি জামা কাপড় পরে বাইরে আসে। ওর অবস্থা দেখে চ্যাংয়ের প্রচন্ড হাসি পায়। এরপর দুজনে গ্রামে হাঁটতে বেরোয়, যেখানে চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে ফোন করে একসঙ্গে ছবি চায়। এরপর দুজনে সুন্দরভাবে ছবি তুলে সেটা অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়।
পরের দিন অ্যাসিস্ট্যান্ট সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায় এবং সকলে ওদেরকে কিউট কাপলের ট্যাগ দিয়ে দেয়। এরপর চ্যাং হুয়ানকে বলে শাও এখানে প্রচণ্ড খুশি, তাই তুমি ওর ব্যাপারে বেশি চিন্তা করো না। অন্যদিকে আঙ্কেল ওদের ছবির মধ্যে শাওকে দেখতে পায় এবং চইকে ফোন করে অর্ডার করে শাওকে খুঁজে বের করতে। অন্যদিকে শাও খুবই খেলাধুলা করে প্রচণ্ড নোংরা হয়ে যায়, এজন্য হুয়ান নানকে ফোন করে ওকে স্নান করিয়ে দিতে বলে। তখনই চ্যাং ওর থেকে ফোনটা নিয়ে বলে এই কাজটা তো তুমিও করতে পারো, কারণ তুমি ওর বড় দিদি। এরপর হুয়ানকে না চাইতেও শাওকে স্নান করিয়ে দিতে হয়। হুয়ান শাওকে নিয়ে ওর শাশুড়ির সঙ্গে লোকাল মার্কেটে শপিং করতে যায়। লোকাল খাবার খেয়ে হুয়ানের খুবই পছন্দ হয়। ওখানকার একজন মহিলা হুয়ানকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, যেটা নিয়ে ওই মহিলার সঙ্গে হুয়ানের শাশুড়ির প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। তখনই চই লুকিয়ে ওদের ছবি তুলছিল। একজন আঙ্কেল এসে ওর থেকে ক্যামেরা কেড়ে নেয়। অন্যদিকে চ্যাং ওদেরকে বুঝিয়ে বাজিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। ওর মায়ের প্রচণ্ড মুড অফ ছিল, এজন্য চ্যাং সকলকে একটু পাবে নিয়ে যায় এবং প্রচণ্ড মজা করে। এরপর রাতে ঘুমানোর সময় হুয়ান স্লিপিং পিলস নিচ্ছিল, তখন চ্যাং ওকে আটকে বাইরে ঘুমাতে নিয়ে আসে। দুজনে আকাশে তারা দেখতে দেখতে কথা বলে এবং শেষে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকলে একসঙ্গে ঘুরতে বের হয়, কেননা আজ ওদের দুজনার হানিমুনের শেষ দিন ছিল। সকলে সেখানে প্রচণ্ড হাসি মজা করে। চ্যাং হুয়ানকে বলে শাও এখানে প্রচণ্ড খুশি, তাই তুমি ওকে এখানেই রেখে দাও। হুয়ান শাওকে ওখানেই রেখে আসে, কিন্তু ওর মন খারাপ হয়ে যায়, কেননা এই কয়েকদিনে শাওয়ের ওর প্রতি মন বসে গিয়েছিল। এরপর দুজনে ফিরে আবারও শুটিংয়ে লেগে পড়ে। ওদের দুজনের কেমিস্ট্রি সকলের খুবই ভালো লাগে। পরের দিন হুয়ানের কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না, তখনই ওখানে র্যানের মতো দেখতে একটি মেয়ে ড্রেস নিয়ে আসে, যেটা হুয়ানের খুবই পছন্দ হয় এবং চ্যাং এসে ওর খুবই প্রশংসা করে। পরের সিনে হুয়ান বাড়িতে গিয়ে দেখতে পায় র্যান চ্যাংয়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এজন্য হুয়ান বলে তুমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করতে পারো, শুধুমাত্র কন্ট্রাক্ট অনুযায়ী আমার রেপুটেশনের খেয়াল রেখো। চ্যাং ঠিক আছে বলে দেয়। এরপরও র্যানকে এভাবে দেখা করতে আসতে বারণ করে। তখনই র্যাংয়ের হাজব্যান্ড ওকে ফোন করে বাড়িতে আসতে বলে। চ্যাং ওকে বাড়িতে ছাড়তে যায় এবং দুজনকে একসঙ্গে দেখে ওর প্রচণ্ড কষ্ট হয়। অন্যদিকে চই লুকিয়ে ওদের ছবি তুলে নেয়। এরপর হুয়ান ওর বাবাকে দেখতে যায়, যেখানে পার্ক ওকে সমস্ত কিছু তাড়াতাড়ি ঠিক করে নিতে বলে, কেননা ওর কাকা হাত ধুয়ে কোম্পানির পিছনে পড়ে রয়েছে। অন্যদিকে শাওয়ের বাবা মার কথা ভেবে প্রচণ্ড কেঁদে ফেলে। চ্যাংয়ের মা ওকে জড়িয়ে ধরে চুপ করায়। অন্যদিকে চুই চ্যাং আর রঙের একসঙ্গে ছবি ইয়ং এর সঙ্গে মিলে ভাইরাল করে দেয়। সঙ্গে হুয়ানের বাবার মেডিকেল কন্ডিশনের ব্যাপারেও মিডিয়াকে জানিয়ে দেয়। নিউজ দেখে হুয়ান প্রচণ্ড চিন্তায় পড়ে যায় এবং এরপর ওদের দুজনকে একটা ইন্টারভিউতে ডাকা হয়। কিন্তু ম্যাডাম হুয়ান তো কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না, এজন্য র্যানের মতো দেখতে মেয়েটা, যার নাম জিয়া, তাকে একটা খুব সুন্দর ড্রেস বানাতে বলে। জিয়া ওর জন্য খুব সুন্দর একটা ড্রেস রেডি করে এবং তার মধ্যে কিছু সুন্দর কথা লিখে দেয়, যেটা এক সময় ওর ফ্যান ওর জন্য লিখেছিল। হুয়ান সেই ড্রেসটা পরে ইন্টারভিউ দেয় এবং সবকিছু ঠিকঠাক করে। পরে চ্যাং সবকিছুর জন্য হুয়ানকে ধন্যবাদ বলে। হুয়ান ওকে ওয়ার্নিং দিয়ে বলে এইরকম ম্যাটার যেন দ্বিতীয়বার না হয়। তখনই ওখানে ইয়ং এসে চ্যাংকে বলে তুমি যে মুভিতে কাজ করতে চলেছ তার দ্বিতীয়বার অডিশন নেওয়া হচ্ছে। চ্যাং এই ব্যাপারে ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞাসা করে, কেননা ও যে কোনো প্রকারে এই মুভিতে কাজ করতে চাইছিল, কারণ এই মুভির ডাইরেক্টর লিও একজন খুবই ফেমাস ব্যক্তি। বাড়িতে চ্যাং মুভির ব্যাপারে চিন্তা করতে থাকে, কেননা ও এই মুভিটার জন্য গত 1 বছর ধরে অপেক্ষা করেছিল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে রেস্ট নিতে বলে, কেননা ওর শরীর প্রচণ্ড খারাপ ছিল। এই কথাটা হুয়ানও শুনে ফেলে। অন্যদিকে ইয়ং এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লিওকে এয়ারপোর্ট থেকে আনতে যায়, কিন্তু উনি ইয়ং এর সঙ্গে দেখা করে না। ইন্টারভিউতে সকলে গুজব ছড়াচ্ছিল মিস্টার লিও যে সমস্ত অ্যাক্টরদের রেপুটেশন খারাপ তাদেরকে নিজের মুভিতে কাস্ট করে না। এটা শুনে ইয়ং তো প্রচণ্ড খুশি হয়ে যায়। তখনই ওখানে চ্যাং আসে। ইয়ং ওকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করে। সেই সময় ওখানে মিস্টার লিও পৌঁছায় এবং চ্যাংকে ইগনোর করে সোজা ভিতরে চলে যায়। এতে চ্যাংয়ের প্রচণ্ড খারাপ লাগে। এরপর হুয়ান সোজা লিওর সঙ্গে দেখা করে এবং এই খবরটা চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে দিয়ে দেয়। লিও হুয়ানকে বলে উনি চ্যাংকে ওনার মুভিতে কাস্ট করবে না, কেননা রিসেন্টলি ওর প্রচুর স্ক্যান্ডাল বেরিয়েছে। তখনই হুয়ান ওখানে জিয়াকে ডেকে বলে এ আমার স্টাইলিস্ট, আর ওইসব কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। জিয়া কিছুটা র্যানের মতো দেখতে, এজন্য ও বলে ছবির মেয়েটাও নিজে। লিও সবকিছু বুঝতে পেরে চ্যাংকে মুভিতে নিয়ে নেয়। বাড়িতে আসলে চ্যাং হুয়ানকে প্রচণ্ড বকা দিয়ে বলে তোমার এসব কিছু করার কি প্রয়োজন ছিল।
হুয়ান বলে, আমি অ্যাজ আ ওয়াইফ হিসেবে যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছি। পরের দিন লিও অ্যাক্টরের অডিশন নিচ্ছিল। ওখানে ইয়ং তো আগে থেকে নিজের অ্যাক্টর বসিয়ে রেখেছিল। তার অ্যাক্টিং শুধুমাত্র ইয়ং এর ভালো লাগে, বাকিদের কারোরই পছন্দ হয় না। এরপর চ্যাং অডিশন দেয় এবং ওর অ্যাক্টিং মিস্টার লিওর একটু বেশি পছন্দ হয় এবং ওকে সিলেক্ট করে নেয়। এতে সকলে প্রচণ্ড খুশি হয়। হুয়ানও ওর অডিশন দেখতে এসেছিল এবং ও চ্যাংয়ের সঙ্গে দেখা না করে ওখান থেকে চলে যায়। পরের দিন চ্যাং নিজের হাতে ব্রেকফাস্ট বানায় এবং হুয়ানকে ওর সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু হুয়ান ডায়েটের বাহানা করে ব্রেকফাস্ট করতে মানা করে দেয়। চ্যাং বাইরে গেলে ও ফটাফট সমস্ত খাবার খেয়ে নেয় এবং খাবারগুলো ওর খুবই পছন্দ হয়। অন্যদিকে সিন এসে চ্যাংকে বলে, তুমি বাইরে কেন? চ্যাং বলে, যাতে হুয়ান সমস্ত খাবারটা ভালোভাবে খেতে পারে। দুজনে একে অপরকে পছন্দ তো করে, কিন্তু কেউই প্রকাশ করে না। অপরদিকে একজন ইনভেস্টিগেটর এসে পার্কে জিজ্ঞাসা করে, যতক্ষণ ভিকটিম কোমাতে আছে ততক্ষণ আমরা কিছুই জানতে পারবো না। তখনই একটা বাচ্চার সঙ্গে পার্কে ধাক্কা লাগে। বাচ্চাটা ক্ষমা চেয়ে বলে, আমার জন্য আপনার স্যুটটা খারাপ হয়ে গেল। তখনই পার্কের ওনার মেয়ের কথা মনে পড়ে যায়। ওনার মেয়েও বলেছিল, স্যুটে তোমাকে অনেক সুন্দর লাগে, এই জন্য তুমি প্রতিদিন স্যুট পরবে। বর্তমানে পার্ক এই সমস্ত কথা ভেবে প্রচণ্ড ড্রিঙ্ক করে এবং আঙ্কেলকে ফোন করে ওনার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, কেননা এখন আর প্রচুর টাকার প্রয়োজন। অন্যদিকে চ্যাং হুয়ানের সঙ্গে মিলে পুরো ঘরটা সুন্দরভাবে গোছায়, কেননা আজ চ্যাংয়ের জন্মদিন, এজন্য ওর মা ওদের সঙ্গে দেখা করতে আসছে। এরপর চ্যাংয়ের বাবা মাকে দেখে হুয়ান একটুও খুশি হয় না এবং ওদেরকে জিজ্ঞাসা করে, আপনারা ফিরে যাবেন কবে? চ্যাংয়ের মা বলে, আগে আমরা এখানে ভালো মতো ঘুরি। আর শাওয়েরও ওর মায়ের কথা প্রচন্ড মনে পড়ছিল। যতক্ষণ ওর মা কোমাতে রয়েছে তোমারও উচিত ওর কেয়ার করা। র্যানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় চ্যাং ওর পরিবার নিয়ে কিডস রুমে যেতে চায়। র্যান সেটার অনুমতি দেয়। এরপর সবাই কিডস রুমে গিয়ে অনেক মজা করে, এমনকি হুয়ানও। হুয়ান সবাই ছবি তুলছিল, যেটা দেখে র্যানের প্রচন্ড হিংসা হয়। পরে চ্যাংয়ের মা হুয়ানকে শপিংয়ে নিয়ে যায় এবং ওকে একটা হ্যান্ডব্যাগ গিফট করে, যেটা দেখে হুয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। পরের দিন শাও হুয়ানের সঙ্গে থাকতে চায়, হুয়ানও তাতে রাজি হয়। এরপরও কোম্পানির মিটিংয়ের জন্য রেডি হচ্ছিল, কিন্তু ও প্রচন্ড নার্ভাস ছিল। চ্যাং ওকে বুঝিয়ে বলে, তুমি একজন ভালো অ্যাক্ট্রেস, তাই তুমি এটা ভাবো যেন একটা মুভি সিন প্লে করছো। মিটিংয়ে পার্ক হুয়ানকে কিছু কাগজ দেয়, যেখানে পার্কের আচরণ চ্যাংয়ের কাছে কিছুটা অস্বাভাবিক লাগে। মিটিংয়ে পার্ক অ্যানাউন্স করে যে হুয়ানের বাবার উইল অনুযায়ী কোম্পানির সিও হুয়ানই হবে, তবে এতে একটা শর্ত আছে। উনি বিয়ের শর্তটা জানায়, যেটা শুনে হুয়ান প্রচন্ড খারাপ লাগে। মিটিংয়ের পর হুয়ান পার্ককে জিজ্ঞাসা করে, আপনি কি আমার আঙ্কেলের পক্ষে রয়েছেন? পার্ক উত্তর দেয়, আমি শুধু তোমার পরিবারের অ্যাসিস্ট্যান্ট, তোমার বাবার নয়। এরপর আমরা একটা পার্টি সিন দেখি, যেখানে র্যান ওর হাজব্যান্ডের সঙ্গে ছিল। ওর হাজব্যান্ড ওকে একজন ফেমাস সিইও মিস্টার ওয়াং এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তবে ভুলবশত র্যান মিস্টার ওয়াং এর উপর ওয়াইন ফেলে দেয়। ওর হাজব্যান্ড মিস্টার ওয়াং এর কাছে ক্ষমা চায় এবং র্যানকে বলে, তুমি সর্বদাই সবকিছু নষ্ট করতেই জানো। এটা শুনে র্যান একা গিয়ে কান্না শুরু করে। ঠিক তখনই ওর কাছে চ্যাং আসে। র্যান ওকে দেখে সরাসরি জড়িয়ে ধরে। তখনই মিসেস ওয়াং ওদেরকে দেখে ফেলে এবং র্যানের হাজব্যান্ডকে গিয়ে জানায়। সেই সময় হুয়ানের স্যান্ডেল ছিঁড়ে যাওয়ায় জিয়া ওর কাছে আসে। তখন চ্যাং ওকে জড়িয়ে ধরে, যেটা দেখে র্যানের হাজব্যান্ড ভেবে নেয় ওটা র্যান, কিন্তু পরে বুঝতে পারে ওটা র্যান নয়, বরং র্যানের মতো দেখতে আর একজন। হুয়ানও ওদেরকে ওই অবস্থায় দেখে ভুল বুঝে নেয়। অন্যদিকে চই জিয়া আর র্যান দুজনকে একসঙ্গে দেখে ওদের ছবি তুলতে চায়, কিন্তু জিয়ার সঙ্গে ধাক্কা লাগার কারণে ওর ক্যামেরাটা ভেঙে গিয়েছিল। পরের দিন চ্যাং আর হুয়ানের একটা শ্যুট ছিল। হুয়ানের আসতে দেরি হলে সকলে চিন্তা করতে থাকে। ঠিক তখনই চ্যাংয়ের নজর যায় জিয়ার ওপর এবং হুয়ানের জায়গায় জিয়ার সঙ্গে শ্যুট শুরু করে। জিয়ার অ্যাক্টিং সকলের খুবই পছন্দ হয়। শুটিং শেষে জিয়া চ্যাংকে ধন্যবাদ জানায়। তখনই ওখানে হুয়ান আসে পুরোপুরি ভেজা অবস্থায়। চ্যাং ওর ওপরে প্রচণ্ড রাগারাগি করে। এতে হুয়ান প্রচণ্ড কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়, কেননা চ্যাং ওর অবস্থার কথা একবারও জিজ্ঞাসা করেনি ওর সাথে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হুয়ানের শাশুড়ি হুয়ানকে ফোন করে বলে শাও হারিয়ে গিয়েছে। এজন্য হুয়ান শাওকে খুঁজতে বের হয়। ও শাওকে খুঁজে পাওয়ার পর শাওকে একটা পাথর দেয়, যার মধ্যে ওদের দুজনের পেন্টিং আঁকা ছিল। শাও বলে, তুমি আমাকে যাতে ছেড়ে না যাও, এজন্য আমি এই পেন্টিংটা বানিয়েছি। এটা শুনে হুয়ান ওকে জড়িয়ে ধরে। এদিকে চই লুকিয়ে ওদের উপর নজর রেখেছিল এবং ও শাওয়ের ক্যামেরাটা খুঁজে পায়। এরপর হুয়ান বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। তখন ইয়ং ওকে গাড়িতে তুলে নেয়।
সেই সময় চ্যাং ওদেরকে দেখতে পায়। এর জন্যই ও হুয়ানের ওপর প্রচণ্ড রেগেছিল। ইয়ং হুয়ানকে ওর বাড়িতে নিয়ে যায়। হুয়ানের প্রচণ্ড জ্বর এসেছিল, এর জন্য ইয়ং ওর কেয়ার করে। এরপর চ্যাং এসে হুয়ানকে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়ং ওকে আটকে বলে, জ্বর সেরে যাওয়ার পর তুমি ওকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো। চ্যাং রেগে উত্তর দেয়, হুয়ান আমার ওয়াইফ, আমার পুরো অধিকার আছে ওকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার। ইয়ং বলে, তুমি যখন জিয়ার সঙ্গে শ্যুট করছিলে তখন তোমার ওয়াইফ কোথায় ছিল? এরপর চ্যাং বসে হুয়ানের কেয়ার করে। হুয়ান সুস্থ হওয়ার পর চ্যাং ওকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে র্যান ফোন করলে চ্যাং বলে, আমি এখন আমার স্ত্রীর সঙ্গে আছি, এটা বলেও ফোনটা রেখে দেয়। পরের দিন র্যান হসপিটালে ছবি তুলে চ্যাংকে পাঠায় এবং ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। চ্যাং ওকে ধরে ফেলে এবং ওকে প্রমিস করে এবার থেকে আর কখনো ওকে ইগনোর করবে না। অন্যদিকে হুয়ান যখন শাওয়ার নিতে যায় তখন জ্যাংও স্ক্রিপ্ট পড়ে সমালোচনা করতে থাকে। ও বলে, স্ক্রিপ্ট ভালো হলেও তোমার অভিনয় একেবারেই ভালো নয়। এটা শুনে হুয়ান ওর থেকে স্ক্রিপ্টটা নিতে যায়, কিন্তু স্ক্রিপ্ট নেওয়ার চক্করে ওরা দুজনে একে অপরের কাছাকাছি চলে আসে। এখানে রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। পরের দিন চ্যাংয়ের মা একটা নতুন সেলুন ওপেন করে এবং প্রমোশনের জন্য হুয়ানের সঙ্গে ছবি তোলে। এরপর চ্যাং হুয়ানকে একটা স্ক্রিপ্ট দিয়ে বলে, তুমি এই মুভিটা করো, আমি যখন প্যারিসে চলে যাব তখন এই শ্যুটটা করবে। পরের দিন জিয়া চ্যাংয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। হুয়ান সেটা বুঝতে পেরে কাজের বাহানায় ওকে ডাকে। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আজকাল সবাই জিয়াকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছে। এদিকে চই ইয়ংকে জিয়া এবং র্যানের ছবি দেখায়। ইয়ং বলে, এই নিউজটা একেবারে জবরদস্ত, যদি প্রমাণ হয়ে যায় যে ছবির মেয়েটা র্যান তবে গল্পের টুইস্ট আসবে। এরপর কিছুটা সময় পেরিয়ে যায়। আজকাল জিয়া অনেক ফেমাস হয়ে গিয়েছিল এবং প্রচুর কাজের অফার পায়। ও সবকিছুর জন্য চ্যাংকে ধন্যবাদ জানায় এবং ওর সঙ্গে একটা স্ক্রিপ্ট রিহার্সাল করতে শুরু করে। রিহার্সালের মাঝে জিয়া চ্যাংকে কিস করে দেয়, যেটা হুয়ানও দেখে ফেলে। এখানে আমরা জানতে পারি হুয়ান এই স্ক্রিপ্টটা নিয়ে সিনের কাছে গিয়েছিল। জিয়া লুকিয়ে ওদের কথা শুনে ফেলেছিল, এজন্য স্ক্রিপ্টটা নিয়ে সোজা চ্যাংয়ের কাছে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি জিয়া খুবই চালাক এবং সুযোগের সদ্ব্যবহার করতে জানে। নেক্সট সিনে হুয়ান শুটিংয়ে যাওয়ার সময় রাস্তাতে দেখে একটা দোকানে তার ছবি টাঙানো রয়েছে। পরে জানতে পারে ওই দোকানটি আসলে ও ছোটবেলাকার বন্ধু কিমের। কিম ওকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি স্কুলে পড়ার সময় হুয়ান একবার পুরো ক্লাব বুক করেছিল এবং ওরা প্রচুর মজা করছিল। সেই সময় ইয়ং সেখানে হাজির হয় এবং ওর সঙ্গে মিডিয়াল ছিল। তখন থেকে হুয়ান অ্যাক্টর হবে ভেবে নিয়েছিল। অন্যদিকে চ্যাং ওর অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে হুয়ান আর কখনো বাড়িতে ফিরবে না। চ্যাং সোজা হুয়ানের সঙ্গে কথা বলে, কিন্তু ওদের মধ্যে ঝগড়া ছাড়া আর কিছুই হয় না। পরে চ্যাং সিনকে জানিয়ে দেয় ওর আর হুয়ানের বিয়েটা আসলে কন্ট্রাক্ট ম্যারেজ ছিল। আমি এই বিয়েটা শুধুমাত্র হুয়ানের সাহায্য এবং নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছিলাম, কিন্তু এখন আমার সেই ভালোবাসা মনে পড়ে না। জিয়া লুকিয়ে ওদের ফেক ম্যারেজের কথা শুনে ফেলে। পরের দিন জিয়া শুটিং সেটে চ্যাংয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু চ্যাং সেটা নিতে মানা করে দেয় এবং ওকে ওয়ার্নিং দিয়ে বলে, কালকে যা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়, আমার থেকে তুমি কোনো আশা রেখো না। এরপর চ্যাং এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে রিপোর্টাররা ওকে হুয়ান সম্পর্কে প্রশ্ন করে। তখনই ওখানে হুয়ানও চলে আসে। চ্যাং ওকে বলে, আমার অনুমতি ছাড়া কোথাও যেও না এবং নিজের খেয়াল রেখো। অন্যদিকে জিয়া ইয়ং এর সঙ্গে দেখা করে। ইয়ং ওকে ওর কোম্পানিতে জয়েন করতে বলে এবং লোভ দেখিয়ে বলে, আমি তোমাকে চ্যাং এর মতো ফেমাস করে দেব, এমনকি হুয়াং যেই মুভিতে মেন লিড কাজ করছে সেটাও তোমাকে পাইয়ে দেব। চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট হুয়ানকে জানায় জিয়া ইয়ং এর কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছে। এরপর হুয়ান সোজা ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায়, যেখানে জিয়া অলরেডি ছিল। ও বলে, এখন তুমি পুরনো হয়ে গিয়েছো, ডিরেক্টরদের এখন আমার মতো নতুন মেয়েদের প্রয়োজন। হুয়ান বলে, গতকাল ভুল বোঝাবুঝির জন্য সরি। জিয়া বলে, গতকালের ঘটনাটা কোনো ভুল বোঝাবুঝি ছিল না। হুয়ান তখন বুঝতে পারে জিয়া কতটা শয়তান এবং কুটনি টাইপের মেয়ে। এদিকে ইয়ং পার্কের সঙ্গে দেখা করে বলে, জিয়া আমাদের কাজ অনেক সহজ করে দেবে। আসলে পার্ক চায় ফেক ম্যারেজের খবরটা ভাইরাল করতে। এরপর আমরা চ্যাংকে দেখি এয়ারপোর্টে বসেছিল। তখন র্যানো শোকে জানায় ও প্রেগনেন্ট। চ্যাং ওকে বুঝিয়ে বলে, এখন আমাদের একে অপরে দেখা করাটা ঠিক নয়। চই আবার ওদের ছবি তুলতে যায়, কিন্তু পারে না। অন্যদিকে হুয়ান আর জিয়ার একসঙ্গে একটা ফটোশ্যুট হয়। শ্যুট চলাকালীন জিয়া হুয়ানকে বলে, তোমার যে মুভি পাওয়ার কথা ছিল সেটা এখন আমি পেয়েছি। শুটিং শেষে হুয়ান বলে, আমার এসবে কোনো যা আসে না, তোমার যা চাই তাই নিতে পারো, কিন্তু আমার হাজব্যান্ডের থেকে দূরে থেকো। এটা শুনে জিয়া প্রচন্ড রেগে যায় এবং ইয়ং এর কাছে এসে ওর অফার অ্যাকসেপ্ট করে নেয়।
জিয়া বলে, এখন তুমি আমাকে যা বলবে আমি সব করতে রাজি, কিন্তু এসবে যেন চ্যাংয়ের কিছু না হয়। নেক্সট সিনে দেখা যায় শাওয়ের মা হঠাৎ করে মারা যায়। হুয়ান তার ফিউনারালে আসে। ওখানে পার্ক হুয়ানকে কোম্পানির সমস্ত শেয়ার ওর আঙ্কেলকে ট্রান্সফার করে দিতে বলে, কিন্তু হুয়ান সোজাসুজি না করে দেয় এবং জানায়, আমি শাও এবং কোম্পানি দুটোকেই প্রোটেক্ট করব। এটা শুনে পার্ক বলে, আমিও জানি এখন শাও কোথায় আছে। এরপর হুয়ান ওর বাবার ছবির সামনে বসে কাঁদতে থাকে, কেননা ও এখন একা পড়ে গিয়েছিল, কেউ ওর পাশে ছিল না। পরের দিন হুয়ানের একটা ফ্যান মিটিং হয়। সেখানে চ্যাংওকে জানায় জিয়ার সঙ্গে ওর নতুন একটা ড্রামার শুটিং হতে চলেছে। হুয়ান বলে, এসবে আমার কোনো যায় আসে না। এটা শুনে চ্যাং ওখান থেকে চলে যায়। বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হয়। তখন চ্যাং হুয়ানের হাত ধরে একটা বাসে নিয়ে যায়, কিন্তু হুয়ান ওর হাত ছাড়িয়ে দেয়। চ্যাং জিজ্ঞাসা করে, তোমার সমস্যা কি? উত্তরে হুয়ান বলে, আমাদের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গিয়েছে, তাই এখন তুমি আমাকে ছেড়ে দিতে পারো। হুয়ান চলে যেতে চাইলে চ্যাং ওকে কাছে টেনে কিস করে এবং বলে, যাওয়ার আগে একবার আমার মনের কথাটাও শুনে যাও। এরপর হুয়ান ফ্যান মিটিংয়ে যায়। সেখানে চ্যাং ওকে ফুল সাপোর্ট করে, যেটা দেখে হুয়ানের খুবই খুশি হয়। অন্যদিকে কেউ শাওকে কিডন্যাপ করে নেয়, আর পার্ক আঙ্কেলকে কিছু পেপার দেখিয়ে বলে, আপনার কাজ শেষ, এখন কোম্পানি আমার নামে করে দিন। পরের দিন হুয়ান আঙ্কেলের সঙ্গে দেখা করতে যায়। আঙ্কেল ওর কাছে শেয়ার চায়, কিন্তু হুয়ান সেটা দিতে মানা করে দেয়। তখন আঙ্কেল ওকে হুমকি দিয়ে বলে, শাও আমাদের কাছে আছে। এছাড়াও উনি চ্যাং আর র্যানের একসঙ্গে তোলা ছবি দেখায় এবং ওদের ফেক ম্যারেজের কন্ট্রাক্টও দেখায়। এইসব দেখে হুয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। ও বুঝতে পারে এসব কিছু যদি বাইরে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য হুয়ান ওর বাবার কেসে ইনভেস্টিগেট অফিসারের সঙ্গে দেখা করে এবং ও জানতে পারে কেউ ওর বাবার অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে করিয়েছে। এরপর হুয়ান সোজা পার্কের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার আঙ্কেলের সঙ্গে কাজ করছো? পার্ক বলে, অতীতে তোমার বাবা কিছু রাইডের ভুল ব্যবহার করেছিল, যার ফলে আমার চাকরি চলে যায় এবং আমার পরিবার আমাকে ছেড়ে চলে যায়। ও হুয়ানকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ক্যামেরার কারণে কিছু করতে পারে না। বাড়িতে ফিরে চ্যাংয়ের মা হুয়ানকে শাওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। চ্যাং ওকে সাহায্য করতে চায়, কিন্তু হুয়ান ওদেরকে কিছুই বলে না। নেক্সট সিনে জিয়া আর চ্যাংয়ের শুটিং চলছিল। তখনই জিয়া চ্যাংয়ের জন্য কফি নিয়ে আসে। চ্যাং বলে, আমি একজন সুপারস্টার, আর তুমি সবে সবেই জগতে এসেছো, তার উপরে আমাদের রাইভাল কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছো, তাই তুমি আমার থেকে দূরে থাকবে। চ্যাংয়ের কথাগুলো জিয়ার খুবই খারাপ লাগে এবং রাগও ধরে। পরেও প্রেস কনফারেন্সে সকলের সামনে জানিয়ে দেয়, ছবিতে চ্যাংয়ের সঙ্গে যে মেয়েটা রয়েছে সেটা আমি নই এবং হুয়ান আর চ্যাংয়ের বিয়েটা পুরোপুরি ফেক। ও সকলের সামনে পুরো সত্যিটা বলে দেয় এবং কুমিরের কান্না কেঁদে সকলের কাছে মাপ চাইতে থাকে। অন্যদিকে পার্ক গিয়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করে, হুয়ান যখন শেয়ার দিতে রাজি হয়ে গিয়েছিল, তাহলে আপনি এরকমটা কেন করলেন? আঙ্কেল বলে, হুয়ান অনেক বেশি সময় নিয়ে নিয়েছে। আসলে উনি পার্কে কথা দিয়েছিল প্রেসিডেন্ট বানাবে, কিন্তু ওনার সেরকম কোনো মতলবই ছিল না। এজন্য উনি ইয়ংকেও ওনার প্ল্যানে নিয়েছিল। এসব কিছু জেনে পার্ক প্রচন্ড রেগে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি আঙ্কেল হুয়ানের বাবা ড্রাইভারকেও মেরে ফেলেছিল এবং অ্যাক্সিডেন্টটাও করিয়েছিল। নেক্সট সিনে হুয়ান আর চ্যাং একটা শোতে ইন্টারভিউ দিতে যায়। চ্যাং সবার সামনে ওদের স্ক্যান্ডেলটা লুকানোর জন্য বলে, আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু হুয়ানের থেকে যখন জানতে চাওয়া হয়, তখন ও সবার সামনে সত্যি বলে দেয়। হুয়ান বলে, আমি চ্যাংকে ভালোবাসি না এবং এই বিয়েটা শুধুমাত্র কোম্পানি আর আমার বাবার জন্য করেছি এবং আমরা খুবই তাড়াতাড়ি ডিভোর্স নিতে চলেছি। এইটা শুনে চ্যাং শকড হয়ে যায় এবং হুয়ানের সঙ্গে কথা বলতে ওর পিছনে যায়। ও হুয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হুয়ান বলে, তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই আমরা কালকে ডিভোর্স নিয়ে নিচ্ছি। আসলে হুয়ান এসব কিছু কোম্পানিকে বাঁচানোর জন্য করছিল। আসলে তো এটাই, ও চ্যাংকে ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে সিন বাড়ির বাইরে বসে কাঁদছিল, কারণ হুয়ান সবকিছু খারাপ করে দিয়েছে। জিয়াও নিজের করা কাজে রিগ্রেট ফিল করে, কেননা এসব কিছুতে চ্যাংয়ের ইমেজ খারাপ হয়ে গিয়েছিল। এদিকে সিন হুয়ানকে অ্যাডভাইস দেয়, তোমার বাবা হসপিটালে রয়েছে, সেটা সবাইকে জানিয়ে দাও। কিন্তু হুয়ান সেটা করতে মানা করে দেয়, কেননা ও সিম্পাথির কোনো প্রয়োজন ছিল না। এরপর সিং গিয়ে চ্যাংকে বলে, তুমি হুয়ানকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু চ্যাং সেটা করতে মানা করে বলে, এখন আমি হুয়ানকে সত্যি ভালোবেসে ফেলেছি। অপরদিকে র্যানের হাজবেন্ড জানতে পেরে যায় র্যান প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল, এজন্য ওকেও ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। চ্যাংয়ের বাবা মা শাওয়ের সঙ্গে দেখা করতে আসে। হুয়ান ওদেরকে জানায় শাও এখন বাড়িতে নেই। ও রুম থেকে বাইরে বেরিয়ে দেখে চ্যাংয়ের মা ওর জন্য একটা নোট রেখে গেছেন। তাতে লেখা ছিল, আমরাও তোমার ফ্যামিলি,
তুমি বেশি চিন্তা করো না, আমরা সর্বদাই তোমার পাশে আছি। নোটটা পড়ে হুয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং ওর ঘুম আসে না। তখন চ্যাং ওকে বাইরে নিয়ে যায় যাতে ও আরাম করে ঘুমাতে পারে। কিন্তু হুয়ান উঠে চলে যেতে গেলে চ্যাং ওকে আটকে কিস করে এবং ও বলে, আমাদের বিয়েটা ফেক নয়, কারণ আমি এখন সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পরের দিন চ্যাং দেখে হুয়ান কোথাও চলে গিয়েছে। সিনও হুয়ানের দেওয়া একটা নোট এবং কিছু টাকা পায়, যেটা শাওয়ের জন্য রেখে গিয়েছিল। হুয়ানের সবকিছু হারানোর পর চ্যাং র্যানের সঙ্গে দেখা করে। র্যান ওকে নিজে দেখে আনার চেষ্টা করে বলে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। কিন্তু চ্যাং ওকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমি শুধুমাত্র হুয়ানকেই ভালোবাসি, তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। অন্যদিকে হুয়ান পার্কের সঙ্গে দেখা করে। পার্ক ওকে ওর আঙ্কেলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে বলে, এবার তুমি কোম্পানির সিইও হয়ে যেতে পারো। কিন্তু হুয়ান মানা করে দেয়। তখন পার্ক ওকে মারার চেষ্টা করে। তখনই ওখানে শাও চলে আসে। হুয়ান ওকে নিজের জ্যাকেট দিয়ে জড়িয়ে ধরে, কিন্তু পার্ক শাওকে ধরে ফেলে। ঠিক সময় চ্যাং এসে পার্কে ভালো মতো পিটিয়ে নেয়। তখনই ওখানে আঙ্কেলের পাঠানো গুন্ডারা হুয়ানকে মারতে আসে। ওরা যখনই হুয়ানকে মারতে যাবে মাঝে চ্যাং চলে আসে, যার ফলে ওর প্রচন্ড চোট লাগে। সময় মতো পুলিশ এসে গুন্ডাদেরকে গ্রেপ্তার করে নেয়। হুয়ান তো চ্যাংয়ের অবস্থা দেখে প্রচন্ড কেঁদে ফেলে। পার্ক আবারও হুয়ানকে মারার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে হুয়ানের বাবা চলে আসে। এখানে জানা যায় হুয়ানের বাবার কারণে যখন পার্কের চাকরি চলে গিয়েছিল তখন উনি ওর পুরো পরিবারের খেয়াল রেখেছিল। কিন্তু পার্ক এখনো হুয়ানের বাবাকে মারার চেষ্টা করে। তখনই পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নেক্সট সিনে আঙ্কেল কোম্পানির সিইও হয়ে যায়, কিন্তু তখনই হুয়ানের বাবা এসে ওনার থেকে সিইওর পজিশন কেড়ে নেয় এবং ওনাকে খুনের দায়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে হুয়ান চ্যাংয়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় না, বরং সিনের হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। আর হুয়ান রিপোর্টারদের থেকে বাঁচার জন্য ওর বন্ধু কিমের কাছে গিয়ে থাকে। পরের দিন চ্যাং ওর নতুন মুভির অ্যানাউন্স করতে যাচ্ছিল, কিন্তু ও হুয়ানের জন্য অপেক্ষা করে। ওর অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে হুয়ান আসতে মানা করে দিয়েছে। অন্যদিকে জিয়া ইয়ং এর সঙ্গে কাজ করতে মানা করে দেয়, কেননা ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। চ্যাং যখন রিপোর্টারদের সামনাসামনি আসে, সকলে ওকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করে। তখনই ওর নজর হুয়ানের ওপর পড়ে। ও আসলে চ্যাংকে দেখতে এসেছিল। হুয়ান রিপোর্টারদের দেখে ওখান থেকে পালিয়ে যায়। চ্যাং ওর পিছনে যায়। তখনই জিয়া রিপোর্টারদের সামনে একটা শর্ট স্টোরি দেখায়। ওর মধ্যে চ্যাং আর হুয়ানের ভালো ভালো মজার মুহূর্ত ছিল, যেটা দেখে সকলেরই খুবই ভালো লাগে এবং সকলের ওদের গল্পটা বুঝতে পারে। অবশেষে জিয়া একটা ভালো কাজ করেছে। অন্যদিকে চ্যাং হুয়ানকে ফাইনালি ওর ভালোবাসার কথা জানায়। হুয়ান তো প্রচন্ড ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। এরপর আমরা কিছু মাস পরের সিন দেখি, যেখানে হুয়ান আর চ্যাং আসল বিয়ে করে নেয় এবং প্রচন্ড খুশি থাকে। ওদের কিসিং মুভমেন্টের সঙ্গে আমাদের এই ড্রামা হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে যায়। এই ড্রামাটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফিরে আসবো আবারও নতুন লাভ স্টোরি নিয়ে।